ফলে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা আর বলতে পারবে না যে 11 জানি না বলে সমস্যা হচ্ছে। ওখানে বন্ডিং, স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, আরো মোল যা যা করানো হবে সব দিয়ে দেওয়া হবে 11 এর। একটা কথা আছে, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, কিন্তু আমি কথাটাকে একটু চেঞ্জ করে বলতে চাই, রোজ কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তোরা প্রত্যেকে জানিস যে এইচএস কেমিস্ট্রিতে শুধুমাত্র পড়ে গেলে বা শুধুমাত্র ক্লাস করলেই ভালো নাম্বার ওঠে না, তোকে রেগুলার কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। রেগুলার একটা যেটা পড়লি তার উপরই কিছু প্র্যাকটিস দরকার, এবং সেইটার কথা মাথায় রেখেই অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে আমরা আমাদের ব্যাচের মধ্যে যা পড়াচ্ছি, যে চ্যাপ্টার পড়াচ্ছি, যেটা শেষ হয়ে যাচ্ছে, তার উপরে ভিত্তি করেই প্রত্যেক সপ্তাহে একটা করে কোশ্চেন প্র্যাকটিস সেশন দিচ্ছি। এটা আমাদের কোশ্চেন প্র্যাকটিস সেশন 5 নম্বর ক্লাস, যার মধ্যে ধর প্রত্যেকটা সেশনের মধ্যে 20 থেকে 25টা, 30টা, 35টা করে কোশ্চেন আমরা প্র্যাকটিস করিয়েছি, এবং এই প্র্যাকটিসটাই তোকে এইচএস কেমিস্ট্রিতে 35 পেতে সাহায্য করবে। আমি তোকে এইটুকু বলতে পারি, তোকে থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য সেমিস্টার যা করাবো, তোর এইচএস এ হুবহু সেই প্রশ্ন ছেপে যাবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা যারা আমাদের অ্যাপ থেকে পড়াশোনা করছিস, তোরা তো দেখেছিস অর্গানিক কেমিস্ট্রি কেঁপে গেছে, পি ব্লক অলরেডি শেষ হয়ে গেছে, লিকুইড স্টেট শেষ হয়ে গেছে। তোরা মোটামুটি পড়াশোনা যারা করে ফেলেছিস ওগুলোকে, তারা কোয়েশ্চেন গুলোকে সলভ করার জন্য জাস্ট এই ভিডিওগুলোকে দেখ। এইচএস আর 11 কেমিস্ট্রির একটুখানি নিয়মটা আলাদা। ওখানে প্রথমে তোমাকে তোমার টিচার কোয়েশ্চেন সলভ করিয়ে দেবেন, তোমাকে সেই অ্যাপ্রোচটাকে শিখিয়ে দেবেন যে কি করে কনসেপ্টস গুলোকে অ্যাপ্লাই করতে হয়, তারপরে তুমি নিজে থেকে কোয়েশ্চেন সলভ করতে পারবে। তোরা জানিস প্রত্যেকে অ্যাডভেঞ্চার একাডেমি লাস্টে টপ 20 সেট করাবে, যে 20টা সেট করলে পুরো ফুল 35 মার্কসের সেট, যেগুলো করলে তোর এইচএস এমনি দাঁড়িয়ে যাবে, আর কোনো চাপই নেই, শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক। অনেকে আমাকে বলেছিস যে দাদা এই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলোর পিডিএফ কোথায় পাবো? এগুলোর পিডিএফ আমি খুঁজে পাচ্ছি না। দেখ, এই অ্যাপটা তোকে ডাউনলোড করতে হবে, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস। অ্যাপটার দেখবি লিঙ্ক তুই নিচেও পেয়ে যাবি পিন কমেন্টের মধ্যে। ওর এই অ্যাপের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানটা তুই ওপরের দিকে দেখবি, এইরকম একটা অপশন পাবি। এই অপশনটার মধ্যে যাবি, দেখবি ওখানে ফ্রি মেটেরিয়াল রয়েছে। প্রত্যেকটা যে কটা ক্লাস হয়েছে সে কটার পিডিএফ ওখানে দেওয়া রয়েছে। শুধুমাত্র পিডিএফ দেখবে না, প্রত্যেকটা ক্লাস যদি নতুন হয়ে থাকো, যদি না করে থাকো, আগে করে নেবে, তারপরে গিয়ে পিডিএফ দেখবে। বাকি তুমি পিন কমেন্ট চেক করবে, সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবে। চল এবার শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছিস তোরা বিবৃতিমূলক প্রশ্নগুলোকে দিয়ে দিয়েছে। বিবৃতিমূলক প্রশ্নের 4খানা অপশন হয়, তোরা প্রত্যেকে এখন জানিস এগুলো। চল ডিরেক্ট প্রশ্ন শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিয়েছে বিবৃতি 1, গ্রুপ 15 মৌলগুলির ট্রাই হ্যালাইডগুলি ফসফরাস থেকে বিসমাতে সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়। দেখ, প্রথমেই নাইট্রোজেনটাকে বাদ দিয়ে দিয়েছে। তোরা প্রত্যেকে জানিস গ্রুপ 15 এলিমেন্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এদের মধ্যে নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল থাকে না। সুতরাং তোদেরকে আমি বারবার করে বলেছি আর্দ্র বিশ্লেষণের জন্য জলের লোন পেয়ার এই ভ্যাকেন্ট ডি অরবিটালের মধ্যে যাওয়াটা খুব দরকার। কোনো ডি অরবিটাল নেই, নাইট্রোজেন এমনি গল্প থেকে বাদ ছিল, ওকে বাদ দিয়েই দিয়েছে, তোকে আলাদা করে খাটতে হবে না। সুতরাং তোকে 4 জনের কথা বলে দিয়েছে, ফসফরাস থেকে বিসমাথ। ওদের ট্রাই হ্যালাইড গুলোর কথা বলেছে। ধর আমি বললাম PCl3, ধর আমি বললাম ASCl3, ধর আমি বললাম তোকে SbCl3, ধর আমি তোকে বললাম BiCl3। দেখবি তোদেরকে এগুলো বহুবার করে বলেছি এগুলো সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ফসফরাসেও ডি অরবিটাল আছে আর ক্লোরিনের মধ্যেও ডি অরবিটাল আছে, তাহলে স্বাভাবিক ভাই আর্দ্র বিশ্লেষণ তো ঘটবেই। বিবৃতি দিয়ে কি বলেছে? এদের মূল মৌল এবং হ্যালোজেন পরমাণু উভয় নিজ নিজ ডি কক্ষক বর্তমান। ভেরি গুড, তার মানে দুটোই কারেক্ট আছে। তাহলে তুইও এখান থেকে অ্যান্সারটা তুই মিলিয়ে নিতে পারবি। ঠিক আছে, বিবৃতি বি হলো বিবৃতি 1 এর কারণ। মানে খুব সহজে বলে দেওয়া যায় যে নিজ নিজ ডি অরবিটাল আছে বলেই আর্দ্র বিশ্লেষিত হচ্ছে ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত, একদম পরিষ্কার। নেক্সট বলেছে সাদা ফসফরাসের স্থায়িত্ব কম, আচ্ছা, এবং সেটা রাসায়নিকভাবে সক্রিয় বেশি। একদম একদম একদম, কারণ সাদা ফসফরাস তোরা প্রত্যেকে জানিস ওখানে অ্যাঙ্গেল স্ট্রেন বর্তমান, যে অ্যাঙ্গেল স্ট্রেনটার জন্য ওটা খুব সহজে ভেঙে গিয়ে রিঅ্যাক্ট করতে চায়। তোরা প্রত্যেকে এই বিষয়টা এখন পড়ে নিয়েছিস। তোরা আমাকে নিচে কমেন্ট করে জানা অ্যাঙ্গেলটা কত থাকার কথা আর কত থাকে। বিবৃতি 2 কি বলেছে? সাদা ফসফরাসে পি 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 বন্ধন কোণের মানে 101 ডিগ্রি, একদমই নয়। কত ডিগ্রি? নিচে কমেন্ট কর তাড়াতাড়ি করে। তার মানে বিবৃতি 1টা সত্য আছে, স্থায়িত্ব কম, রাসায়নিকভাবে বেশি সক্রিয়, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো 101 ডিগ্রি নয় রে ভাই। তার মানে বিবৃতি 2 মিথ্যা। হাইপোফসফরিক অ্যাসিড, আচ্ছা হাইপোফসফরিক অ্যাসিড মানে তোর স্ট্রাকচারটা লাগবে, প্রশ্নটা পড়ি। হাইপোফসফরিক অ্যাসিডে পিপি বন্ধন বর্তমান, অ্যাকচুয়ালি তাই। আচ্ছা ঠিক আছে, আমি দ্বিতীয়টা পড়বো। PCl5 যৌগে 2 ধরনের PCl বন্ধন বর্তমান।
বিবৃতি 1 বলে দিয়েছে হাইপোফসফরিক অ্যাসিডে পিপি বন্ধন বর্তমান। বিবৃতি 2 বলে দিয়েছে PCl5 যৌগে 2 ধরনের PCl বন্ধন বর্তমান। দুজনের মধ্যে কোনো মিল পাচ্ছিস? দুটো স্টেটমেন্টে একটার মধ্যে হাইপোফসফরিক অ্যাসিডের বন্ধনের কথা জিজ্ঞাসা করেছে, আর একটার মধ্যে তোকে অ্যাক্সিয়াল এর ইকুইটোরিয়াল PCl5 এর বন্ধনের কথা বলেছে। যারা এগুলো ভুলে গেছিস, দেখবি আমাদের অ্যাপের মধ্যে যারা আছিস ক্লাস 12 তো তারা করছে, 11 যদি ভুলে গিয়ে থাকে, যদি 11 এর জন্য সমস্যায় পড়ে থাকে, আমরা আমাদের অ্যাপে আলাদা একটা 11 সেগমেন্ট করে দিয়েছি, 11 এর একটা আলাদা স্পেস করে দিয়েছি, একটা আলাদা ফোল্ডার করে দিয়েছি। ওই আলাদা 11 এর ফোল্ডারটায় আমি এই বছরে 11 এ যা পড়াচ্ছি সব দিয়ে দেওয়া হচ্ছে। ফলে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা আর বলতে পারবে না যে 11 জানি না বলে সমস্যা হচ্ছে। ওখানে বন্ডিং, স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, আরো মোল যা যা করানো হবে সব দিয়ে দেওয়া হবে 11 এর। তার মানে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি যে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক না থাকে তাহলে বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পরের উপর নির্ভরশীল নয়। গল্প শেষ। নেক্সট, SF6 এর আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটে না, স্বাভাবিক ব্যাপার। কারণ SF6 এর মধ্যে আগের দিন দেখবি ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে এখানে সালফারটা তুই পরিষ্কার দেখতে পাচ্ছিস নিজের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটের মধ্যেই রয়েছে। কারণ সালফারকে যদি আমরা দেখি সেটা তো 3s2 হয়, 3p4 হয়, এর শেষ কক্ষপথটা তো এইটাই। আর যদি তাই হয়, তোরা প্রত্যেকে জানিস 3s এর মধ্যে দুটো ইলেকট্রন আর 3p এর মধ্যে এরকম 2 আর 2 এ 4টে ইলেকট্রন থাকে। তোরা যারা যারা বন্ডিং ভালো করে পড়িসনি, আগে 11 এর বন্ডিং পড়বি। যারা আমাদের ব্যাচের মধ্যে রয়েছিস তারা তো আছেই, আর যারা অন্যান্য জায়গাতে পড়ছিস নিশ্চয়ই জানিস ওখান থেকে কি করে পড়তে হয়, তো নিশ্চয়ই পড়ে নিবি তোরা। এখন বিষয়টা হচ্ছে যে যখন এই যে জিনিসটা তুই দেখছিস 3s আর 3p, তাহলে স্বাভাবিকভাবে এখানটা একটা ভ্যাকেন্ট 3d অরবিটাল রয়েছে। এই যে ভ্যাকেন্ট 3d অরবিটালটার মধ্যে এই যে পেয়ার্ড ইলেকট্রনস গুলো যেতে পারে, আনপেয়ার্ড হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে আমি তোকে বলতে পারি যে এই জায়গাটাতে যদি আমরা এটাকে মুছি, তাহলে একটা ইলেকট্রন এখান থেকে গেল, যেটা পেয়ার ছিল ওটার পাশে চলে গেল। তার মানে সালফারের একটা জারণ অবস্থা আগে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল বলে +2 ছিল, এখন 1 2 3 4 চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে +4 হয়েছে। আবার চিন্তা করে দেখ, এই পেয়ারিংটাও যদি ভাঙে, যেমনি দেখাচ্ছিলাম ক্লাসে 1 2 3 4 5 6, তার মানে ম্যাক্সিমাম +6 অক্সিডেশন স্টেট হতে পারে। কারণ এরপরে তো আর কোনো বন্ধন এদিক থেকে ওদিকে যাওয়ার ব্যাপার নেই। তার মানে ম্যাক্সিমাম সে 6খানা বন্ড করতে পারে, ম্যাক্সিমাম তার +6 অব্দি জারণ অবস্থা থাকতে পারে, এবং SF6 এর মধ্যে সেটাই রয়েছে। তার মানে SF6 এর আর বন্ধনকে সামনের দিকে বাড়িয়ে 8 পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। সুতরাং সে জলের কাছ থেকে আর লোন পেয়ার টোন পেয়ার নিয়ে নিজের কোঅর্ডিনেশন নাম্বারকে বাড়াতে পারবে না, সে জলের অণুকে নিয়ে আসতে পারবে না। স্বাভাবিকভাবে তার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটে না। একদম পারফেক্ট কথা বলে দিয়েছে। SF6 অণুতে সালফারের কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধির কোনো সুযোগ নেই। তার চারপাশে মাত্র 6 জনই থাকতে পারে, 6 জনই রয়েছে। সে ম্যাক্সিমাম 6 জনকেই রাখতে পারে, 6 জনই রয়েছে, ওর থেকে বেশি শেয়ার রাখতে পারবে না। সুতরাং একদম পারফেক্ট কথা বলে দেওয়া আছে। আরো একটা বিষয় বলেছিলাম ক্লাসে, মনে করে দেখ, স্টেরিক হিন্ড্রেন্সের কথা। 6টা ফ্লুরিন স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট করছে। নেক্সট বলে দিয়েছে ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। বারবার করে ক্লাসের মধ্যে বলেছি যে ক্লোরিনের মাধ্যমে বিরঞ্জনের বিক্রিয়া থেকে প্রচুর প্রশ্ন দেয়। কি বলে দিয়েছে? শুষ্ক ক্লোরিন বিরঞ্জন ধর্ম দেখায়। এবার এক এক করে বলি। ক্লোরিন জলের সাথে যখন যুক্ত হয়, Cl2+ ওয়াটার, নিশ্চয়ই মনে পড়ছে দুটো কম্পাউন্ড তৈরি হয়, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন HCl+, একটা হাইড্রোজেন পড়ে আছে, একটা অক্সিজেন পড়ে আছে, একটা ক্লোরিন পড়ে আছে, HCl+ HOCl তৈরি হলো। HOClটা ফার্দার ডিসোসিয়েট করে একটা HCl আরেকটা অক্সিজেন পরমাণু, যেটাকে জায়মান অক্সিজেন বলে। যদি কোনো রিঅ্যাকশনের ইন বিটুইন কোনো অক্সিজেন পরমাণু তৈরি হয়, তাহলে সেটাকে জায়মান অক্সিজেন বলে, আর সেটা ভীষণ সক্রিয় হয়। কোন একটা রঙিন পদার্থের সঙ্গে এই জায়মান অক্সিজেন যুক্ত হয়ে তাকে বিরঞ্জিত করে দিতে পারে, তার রংটাকে খেয়ে ফেলতে পারে। তাহলে এখানে দুটো HCl তৈরি হলো, তার সঙ্গে একটা জায়মান অক্সিজেন, যেটা তৈরি হলো বিকজ ক্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়া হলো। যদি শুষ্ক ক্লোরিন থাকে সেটা বিরঞ্জন করতে পারে না, জায়মান অক্সিজেন তৈরি করতে পারে না। নিশ্চয়ই পরিষ্কার যে শুষ্ক ক্লোরিন তাহলে বিরঞ্জন ধর্ম দেখায় না। এটা ভুল দেওয়া, প্রথমেরটা ঠিক দেওয়া। পরিষ্কার কনসেপ্ট, ঝকঝকে কনসেপ্ট, একদম পরিষ্কার। আমি জাস্ট দেখবো একবার রেকর্ডিং পারফেক্ট হচ্ছে কিনা। একদম রেকর্ডিং পারফেক্ট হচ্ছে। যৌগ গঠনের সময় ফ্লুরিন পরমাণুর জারণ সংখ্যা -1 হয়। আরে ভাই, সব সময় তো সত্যি, কারণ ফ্লুরিন হচ্ছে এই এন্টায়ার পিরিয়ডিক টেবিলের সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তার ফলে ও যার সাথেই রিয়াক্ট করতে যাবে ওর -1ই হবে। এখন দাদা -1ই কেন হবে? তার মানে তুই আমাদের ব্যাচ থেকে বন্ডিংটা দেখিসনি।
ফ্লুরিনের আজকে তুই যদি দেখিস 2s2 হয় 2p5 হয়, 1s2 জানে কেন বলছি না, কারণ এটা শেষ কক্ষপথ নয়, যা বন্ডিং হয় শেষ কক্ষপথ নিয়ে হয়। তাহলে 2s এর মধ্যে 2টো ইলেকট্রন আর 2pর মধ্যে 5টা ইলেকট্রন, তার মানে ওর কটা বন্ধন করার সুযোগ আছে? মাত্র একটা। তার মানে ও একজনের সাথেই বন্ধন করতে পারে, একজনের সাথেই বন্ধন করতে পারে, আর যখনই বন্ধন করবে ও -1 হবে, গল্প শেষ। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাস, তার মানে সবসময় ওর -1ই হবে, গল্প প্রথমেই একদম কারেক্ট। ফ্লুরিন সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, একদম, এবং ইলেকট্রন, ফ্লুরিনের সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তি বর্তমান একদম বাজে বকে দিয়েছে। কেন? সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি কার? ক্লোরিনের। ফ্লুরিনের 2p থাকে, আর 2p মানে হচ্ছে 2p অরবিটাল থাকে, আর ক্লোরিনের 3p অরবিটাল থাকে। 2p থেকে 3p আকার বড়। 11 পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট বারবার করে বলছি, কিন্তু যদি 11 না পড়ে থাকিস 12 হবে না, হবে না, হবে না। ওই জন্য 11 এর মোস্ট ইম্পর্টেন্ট 3টে চ্যাপ্টার প্লাস অর্গানিক কেমিস্ট্রি আমাদের অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। যারা করছিস আর যারা করছিস না, তফাৎটা সেমিস্টারে 3rd সেমের রেজাল্টে বুঝে যাবি। 7, বন্ধন বিয়োজন শক্তি ক্লোরিনের বেশি ফ্লুরিনের চেয়ে, একদম পারফেক্ট কথা। সেদিনে ক্লাসের মধ্যে বলেছিলাম যে ছোট ছোট দুটো ফ্লুরিন, তাদের উপরে লোন পেয়ার, খুব বেশি বিকর্ষণ, ওই বন্ধন টেকে না, ওই বন্ধন স্টেবল হয় না। তার মানে ক্লোরিনের বেশি ফ্লুরিনের চেয়ে, এটা পারফেক্ট কথা। বন্ধন বিয়োজন শক্তির কম, ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের বেশি, তারপরে না বাজে বকে দিয়েছে। সব থেকে বেশি হয় তোমার ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে ফ্লুরিনের, তারপরে আয়োডিনের। তার মানে ক্লোরিনের পরে ব্রোমিন, তারপরে ফ্লুরিন, তারপরে আয়োডিন, এইটা পারফেক্ট ক্রম। আগের দিন বলেছিলাম। ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন গুলির মধ্যে সবচেয়ে সক্রিয়। এই নিচে কমেন্ট করো। Xc(F6) কে কাঁচ পাত্রে রাখা যায় না। Xc(F6) এর সাথে SiO2 বিক্রিয়া করে XeOF4 তৈরি করে। পারফেক্ট কথা বলেছে, কারণ কাঁচের যে উপাদান সেটাই হচ্ছে সিলিকন। আর সিলিকনের মানে কাঁচ পাত্রের মধ্যে জেননের ফ্লুরাইডকে কেন রাখা যাবে না? কারণ এটা কাঁচ পাত্রের SiO2 এর সঙ্গে বিক্রিয়া করবে। যদি বিক্রিয়া করে তাহলে জারণ স্তরটা তো সেম রাখে। Xc(F6) যখন SiO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, এটা তো +6 জারণ স্তর আছে, তো জারণ স্তরটাকে সেম রেখে XeOF4 তৈরি করতেই পারে। পারফেক্ট কথা, কারণ অক্সিজেন -2, ফ্লুরিন -4, তাহলে হয়ে গেল -6, তাহলে এটা +6। যারা ব্যাচ থেকে পড়ছো তারা কিন্তু পারফেক্ট বুঝতে পারছো, যারা পড়োনি এক্ষুনি পড়ে তারপর দেখো, যারা অন্যান্য জায়গাতে পড়েছো তারাও নিশ্চয়ই পারফেক্ট বুঝতে পারছো। চলো, কমপ্লিট। তার মানে দুটোই পারফেক্ট আছে একদম। এটা নিচে কমেন্ট করে জানো, পারফেক্ট পাতি প্রশ্ন আছে। নেক্সট বলেছে HF একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন। HF একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে F- আয়ন অবিয়োজিত HF অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বাইফ্লুরাইড আয়ন উৎপন্ন করে। এক নজরে তো দেখে মনে হতে পারে, দাদা এই দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক থাকার কথা নয়। মানে ও আজকে এটাও কিন্তু 11 বন্ডিং এর কনসেপ্ট, হাইড্রোজেন বন্ডের কনসেপ্ট। ও আজকে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, তার সাথে ও দুর্বল অ্যাসিড হওয়ার কি চান্স আছে? মানে ওর এর সম্ভাবনাটা কোথায়? আমি বলছি তুই চিন্তা করে দেখ, আজকে HF বিয়োজিত হয়ে H+ আর F- তৈরি করছে, হলো। এই F- তো মিডিয়ামের মধ্যেই রয়েছে, আর মিডিয়ামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে HF। যেই মাত্র F- তৈরি হলো, ও দেখতে পেল HF কে, এবং সঙ্গে সঙ্গে এই HF এর হাইড্রোজেনের চলে এলো প্রচন্ড লোভ। কারণ তোদেরকে আমি বারবার করে শিখিয়েছি, FON এই তিনজনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন ইলেকট্রনিক্যালি ভীষণ ডেফিসিয়েন্ট হয়। ইলেকট্রনিক্যালি ওদের ভীষণ কম থাকে ওদের কাছে ইলেকট্রন, এবং ওদের একটা ইলেকট্রনের চাহিদা থাকে, এবং ওরা ওই চাহিদাটা কার থেকে মেটাবে না, আরো কোনো FO আর N এর থেকে। ওরা জানে ইলেকট্রন এদের কাছেই বেশি আছে। তার ফলে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন অন্য কোনো একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলকে দেখতে পেলে বা তার আয়নকে দেখতে পেলে তাকে আর ছাড়ে না। ফলে এই যে HF এর হাইড্রোজেন এই F- এর সঙ্গে খুব সহজেই হাইড্রোজেন বন্ডিং এ যুক্ত হয়ে যায়, এবং তার ফলে তৈরি হয় দুটো F যেহেতু আছে, HF2- বাইফ্লুরাইড আয়ন। এর ফলে কি হলো জানিস? যে কটা আনডিসোসিয়েটেড HF ছিল
তারা ওই F মাইনাসের সঙ্গে সংযুক্ত হয়ে গেল হাইড্রোজেন বন্ডিং এর ফলে সে বিয়োজিত হয়ে যে H প্লাসটা দিত সেটা তো আর দিচ্ছে না, HF গুলো তো অকুপাইড হয়ে যাচ্ছে F মাইনাসের দ্বারা, ফলে তারা আর বিয়োজিত হতে পারছে না, H প্লাস দিতে পারছে না, ফলে HF এর যে অ্যাসিডিটিটা সেটা ঘুরপথে কমে যাচ্ছে, তার ফলে HF একটা দুর্বল অ্যাসিড বিকজ অফ দিস হাইড্রোজেন বন্ডিং টেন্ডেন্সি। আশা করতে পারি ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ার। তার মানে প্রত্যেকটা জিনিসেরই কিছু খারাপ দিকও থাকে, কিছু ভালো দিকও থাকে, তাই না? কমপ্লিট। NaCl কে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে HCl উৎপন্ন হয়, এটা হচ্ছে লাভ-লাং পদ্ধতি, তোরা ক্লাস 10 এ পড়েছিলি না সেটা। দেখ NaCl প্লাস H2SO4 একটা সোডিয়াম একটা হাইড্রোজেনের জায়গার মধ্যে ঢোকে, তৈরি করে সোডিয়াম বাইসালফেট, একটা হাইড্রোজেন যে বেরোলো সেটা একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে HCl তৈরি করে। তার মানে একদম পারফেক্ট কোশ্চেন দিয়েছে। গাঢ় সালফিউরিক অ্যাসিড NaCl কে Cl2 তে জারিত করে, বাজে কথা। গাঢ় সালফিউরিক অ্যাসিড অত তীব্র জারক নয় যে NaCl এর মতো একটা লবণকে Cl2 তে জারিত করতে পারে, কারণ তুই যখন লাভ-লাং পদ্ধতি দেখেছিলি নিশ্চয়ই তোরা জানিস লাভ-লাং এরকম ভাবে প্রসিড করে, NaCl এর সঙ্গে H2SO4 যুক্ত হয়, প্রথম স্টেপে সোডিয়াম গিয়ে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সোডিয়াম বাইসালফেট তৈরি করে প্লাস HCl, নেক্সট স্টেপে এই সোডিয়াম বাইসালফেটের সঙ্গে আবারও NaCl এর রিয়াকশন হয়, এই আরেকটা Na গিয়ে আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে তৈরি করে Na2SO4 প্লাস আবারও একটা HCl। প্রথম স্টেপটার মধ্যে ওই নিয়ারলি 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, আর পরের স্টেপটাতে 550 টেম্পারেচার জেনে তো লাভ নেই, প্রোডাক্ট গুলো জেনে তো লাভ আছে, ঠিক আছে? এই হলো বিষয়, আর কিছু না। নেক্সট প্রশ্ন। তার মানে এটা ভুল আছে, রিজন ভুল আছে, অ্যাসারশন ঠিক আছে। আয়োডিন IF7 তৈরি করে, একদম আয়োডিন IF7 তৈরি করতেই পারে, আন্তঃ হ্যালোজেন যৌগ। আয়োডিন আর ফ্লুরিন একসাথে আছে, দুটো হ্যালোজেনে যদি একসাথে কোনো যৌগের মধ্যে থাকে সেগুলোকে আন্তঃ হ্যালোজেন বলা হয়, আগের দিন শিখিয়েছি। অনেকগুলো টাইপের আন্তঃ হ্যালোজেন আছে। আয়োডিনের যোজ্যতা কক্ষে ফাঁকা ডি উপকক্ষ উপস্থিত থাকে যে বন্ধনে ব্যবহৃত হয়। IF7 এর বন্ডিং করে দেখ না, আয়োডিনের 7টা ভ্যালেন্সি, 7, এখানে যে 7 জন ফ্লুরিনের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা থেকে ডি অরবিটাল যুক্ত হয়, সেটার জন্য কি ডি অরবিটাল দায়ী? ডি অরবিটাল থাকে বলেই কি 7খানা বন্ড সে করতে পারে? ইলেকট্রন ট্রান্সফার করিয়ে এক্সাইটেড স্টেটের মধ্যে গিয়ে চেক করে নিচে এটার কমেন্ট সেকশনের মধ্যে উত্তর দেবে। নেক্সট, খুব সুন্দর একটা প্রশ্ন এবং একটা ভিভিআই কোশ্চেন, প্রচুর প্রচুর পরীক্ষাতে দেয় এটা। দেখ একটা জিনিস দেখতে পাচ্ছিস, আমার মনে হয় তোর এটা দেখেই বুঝে যাওয়া উচিত। বলতো এখানে কি রিয়াকশন হবে, SN1 রিয়াকশন নাকি SN2 রিয়াকশন? এক চান্সে বলে দেওয়া যায়, কিভাবে বলতো? DMF দেখে। DMF SN2 রিয়াকশনের দ্রাবক, SN1 এ তো জল, তার মানে এখানে SN2 রিয়াকশন হবে। কে করবে SN2? সোডিয়াম প্লাস আছে CN মাইনাস আছে, স্বাভাবিকভাবে CN মাইনাস করবে। এবার তুই বল কজন লিভিং গ্রুপ আমি এখানে দেখতে পাচ্ছি? একটা Cl দেখতে পাচ্ছি, একটা I দেখতে পাচ্ছি। কনসেপ্ট তুই যত জটিল করবি তত জটিল হতে থাকবে। এবার বল কাকে গিয়ে অ্যাটাক করবে? পরিষ্কার কথা উত্তর দে, কাকে গিয়ে অ্যাটাক করবে? আমি তো খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি Cl মাইনাসে এই কার্বনটার মধ্যে গিয়ে অ্যাটাক করবে, এটা Cl মাইনাসে বেরিয়ে যাবে। কেন? কারণ বেনজিন রিং এর মধ্যে থোড়ি কি অ্যাটাক করতে পারে ভাই? বেনজিন রিং এর স্টেরিক হিন্ড্রান্সের পেছন দিক থেকে থোড়ি কি অ্যাটাক করতে পারে? কোনোদিন পারবে না। তাহলে একমাত্র জায়গা রয়েছে এই জায়গাটা, এই বেনজাইলিক পজিশনটার মধ্যে গিয়ে অ্যাটাক করতে পারে, তার ফলে এইটা ভেঙে বেরিয়ে যেতে পারে। তার ফলে এই যে কার্বনটার সঙ্গে Cl অ্যাটাচ আছে, ওই কার্বনটার সঙ্গে গিয়ে CN অ্যাটাচ হয়ে যাবে, গল্প শেষ। আয়োডিন যেমন থাকবে থাকবে, আমি এখানে দেখতে পাচ্ছি এটা বাজে বকে দিয়েছে, আয়োডিন আছে CN আছে, একদম পারফেক্ট, অপশন নাম্বার বি, পরিষ্কার কথা। খুব সহজে অ্যান্সার করা যায়। HS এ 35 পাওয়ার জন্য না একটু উপস্থিত বুদ্ধিও দরকার পড়ে, যে সব প্রশ্ন আমাকে ওই গাধার মতো খেটে খেটে অ্যান্সার করতে হয় না। কিছু প্রশ্ন তাকে ঝপাং ঝপাং করে উত্তর দিয়ে দেওয়া যায়, শুধু প্রপারলি কনসেপ্টটাকে শিখে রাখতে হয়। তোমার কাছে যদি এখন SN2 এর কনসেপ্টই না থাকে তাহলে তুমি কোথা দিয়ে করতে পারবে, তাই না? ব্যাপারটা এগুলোই হচ্ছে বোঝার কায়দা। এবার দেখবি আমাদের যে 100 বলে ছবি আছে, মনে পড়ছে অর্গানিকে শিখেছি 100 বলে ছবি, ওই 100 বলে ছবি দিয়ে কিন্তু এই কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড করে দেওয়া যায়। এই যে কোশ্চেনটা রয়েছে তুই দেখতে পাচ্ছিস পরপর পরপর কতগুলো যৌগ দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রথমেই একটা টুইস্ট দিয়েছে। আমি Cl2 এক্সপেক্ট করেছিলাম, ICl দিয়ে দিয়েছে।
আন্তঃহ্যালোজেন যৌগ দিয়ে দিয়েছে রে। এবার এখানে টুইস্টটা কোথায়, কোন হ্যালোজেনটা গিয়ে প্যারা পজিশনে যুক্ত হবে? দাদা প্যারাই কেন, আরে টলুইন দিয়েছে তো, অর্থ প্যারা পজিশনে গিয়ে যুক্ত হয়, অর্থর থেকে প্যারা প্রোডাক্ট বেশি স্টেবল হয় বলে প্যারা পজিশনে যাবে, কারণ একটাই মাত্র প্রোডাক্ট দিয়ে দিয়েছে, বুঝতে হবে এগুলো। এবার স্বাভাবিকভাবে তুই দেখ, আইসিএল যখন দিয়ে দিয়েছে এর মধ্যে কে কে রয়েছে, আই মাইনাস থাকবে সিএল প্লাস থাকবে নাকি আই প্লাস থাকবে সিএল মাইনাস থাকবে? দাদা স্বাভাবিকভাবে আই প্লাস থাকবে সিএল মাইনাস থাকবে, কারণ সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ। আমি বললাম একদম, তোর উত্তর পেয়ে গেছিস। তাহলে কে যাবে বেঞ্জিন রিং এ, কে যাবে বেঞ্জিন রিং এ? টলুইনের রিংটার মধ্যে কে ঢুকবে? আই প্লাস ঢুকবে, কারণ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আরে ভাই ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন রে, কনসেপ্ট ঘোড়ার মতো দৌড়াবে। বল জয় ধামাকা। এই যে আই প্লাস আছে, আই প্লাসই যাবে গিয়ে এতে আই প্লাস, কারণ এগুলো তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন 11 থেকে বারবার করে শেখাচ্ছি। এই আই প্লাসটা গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেই জায়গাতে বসবে। বেঞ্জিন রিং ইলেকট্রনিক্যালি রিচ, নিউক্লিওফাইল কোনোদিন যায় ওর দিকে? যাবেই তো না। তার ফলে এ যেটা আছে, আমি দেখবো প্রথমটা দিয়ে অ্যান্সার মেরে দেওয়া যায় কিনা। CH3 আছে নিচে আই, CH3 নিচে আই, প্রথমটা গেল, গল্প শেষ। আচ্ছা দুটো দিয়ে দিয়েছে, এইটাও গল্প শেষ। এইটা হতে পারে, এইটা হতে পারে। আচ্ছা সেকেন্ডটা করতে হবে, সেকেন্ডটাতে কি অ্যান্সার বেরিয়ে যাবে? CH3 ওয়েস সর্বনাশ, না সেকেন্ডটা তো অ্যান্সার বেরোবে না, থার্ডটাতেও অ্যান্সার বেরোবে না, ফোর্থটাতেও অ্যান্সার বেরোবে না, ফিফথটাতে কি অ্যান্সার বেরোবে? সর্বনাশ করেছে, ফিফথটাতে কি অ্যান্সার বেরোবে? ওরে বাপ রে বাপ। দেখি আমি একটা ট্রিকি খেলা খেলছি। হ্যাঁ, এক এক করে একটুখানি মেলাচ্ছি। এখানটা আমি প্রথমে দেখতে পেয়েছি যে এখানটা আই হয়েছে আর CH3 আছে, আই আছে, ওকে। এবার এখানটা দিয়ে দিয়েছে আমাকে ম্যাগনেসিয়াম আর ড্রাইথার, ম্যাগনেসিয়াম ড্রাইথার দিয়ে দিয়েছে, মানে এই যে আইটা যুক্ত হলো সেটার মধ্যে MgI হয়ে যাবে, ম্যাগনেসিয়াম ড্রাইথার গ্রিগনাট তৈরি করবে, এখানেও গ্রিগনাট এখানেও গ্রিগনাট হয়ে গেল। তারপরে আমি দেখতে পাচ্ছি ওখানে D2 দিয়েছে H2 এর জায়গায়, তার মানে ওই যে MgI যেটা তৈরি হলো তার পরিবর্তে D বসে যাবে, তার পরিবর্তে D বসে গেল, তার পরিবর্তে D বসে গেল, ঠিক আছে। এগুলো সব আমরা শিখিয়ে দিয়েছি। Cl2 দিয়ে H দিয়ে দিয়েছে, এই জায়গাটা কিন্তু খুব সাবধান, সূর্যালোকের উপস্থিতিতে দিয়েছে, মনে পড়ছে? সাইড রিং এর রিঅ্যাকশন হয়, সাইড চেনের রিঅ্যাকশন হয়, তার মানে এই যে CH3 রয়েছে সেটা CH2Cl হয়ে যাবে। রিং এর ভেতরে কোনো কিছু হবে না, কিন্তু সাইড পার্শ্ব শৃঙ্খলের রিঅ্যাকশন হয় যখনই H তোকে দিয়ে দেয়, বারবার করে ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছি, যা শেখাচ্ছি ওই আসছে। এগুলো তো ছায়া প্রকাশনীর বইয়ের প্রশ্ন। CH2Cl D দিয়ে দিয়েছে, CH2Cl D দিয়ে দিয়েছে। এবার নেক্সট স্টেপে সিএলটাকে সিএন করে দে, কে সিএন দিয়ে দিয়েছে, সিএলটাকে সিএন করে দে, সিএলটাকে সিএন করে দে, একদম পারফেক্ট। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন, সিএলটাকে সিএন করে দিয়েছে। কারণ কেসিএন যখন দেয়া হয়, কেসিএন যখন দেয়া হয় তুইও জানিস হ্যালোজেনটা সায়ানাইডে কনভার্ট হয়ে যায়, এক বলে ছবিতে শিখিয়ে দিয়েছি, সায়ানাইড যৌগ, গল্প শেষ। এটা আমাকে কালকে একজন পাঠিয়েছিল, আমি তার নামটা করতে ভুলে গেলাম, এখানে দিতে ভুলে গেলাম। বলেছে নিচের কোন যৌগটি AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় AgCl এর সাদা অদক্ষেপ উৎপন্ন করে? কোনটা অদক্ষেপ উৎপন্ন করবে সেটা প্রশ্ন করেছে। কি কি দিয়ে দিয়েছে বল? CH3Cl দিয়ে দিয়েছে, CH3Cl দিয়ে দিয়েছে। আচ্ছা C6H5CH2Cl দিয়ে দিয়েছে, C6H5CH2Cl দিয়ে দিয়েছে। আচ্ছা এটাই তো করবে। তারপর দেখি বেনজিন রিং এর সঙ্গে Cl দিয়ে দিয়েছে, তারপরে সাইক্লোহেক্সেনের সঙ্গে Cl দিয়ে দিয়েছে। আচ্ছা স্বাভাবিকভাবে এটা করবে, কেন বলতো? কেন বলতো? কারণ AgNO3 এর সঙ্গে যখন রিঅ্যাকশন হচ্ছে এই জায়গাটাতে একটা পজিটিভ চার্জ আর Clটা অ্যাজ নেগেটিভ চার্জ তৈরি হবে। এই Clটা নেগেটিভ চার্জ, আমি এটা এখানটা মুছে দিচ্ছি, যখন AgNO3 এর সঙ্গে রিঅ্যাক্ট করতে যাবে, এখন তুই বলবি দাদা এটা কেন এখানে পজিটিভ চার্জই কেন তৈরি হবে? বিকজ বেনজাইলিক কার্বোক্যাটায়ন ইজ আ ভেরি স্টেবল কার্বোক্যাটায়ন। বেনজাইলিক কার্বোক্যাটায়ন রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজড, এবং আর কোনো কার্বোক্যাটায়ন রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজড নয়। এখানে এর মধ্যেও রেজোন্যান্স হবে না, এর মধ্যেও হবে না, তো রেজোন্যান্সটা তো হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে, বেনজিন রিং এর মাথার উপরে পজিটিভ চার্জ চলে আসবে।
একমাত্র বেনজাইলিক পজিশনে এইখানটাতেই পজিটিভ চার্জ আসবে যেখান থেকে Cl মাইনাস বেরিয়ে Ag প্লাসের সঙ্গে যুক্ত হয়ে AgCl তৈরি করতে পারে। তাহলে স্বাভাবিকভাবে এই CH3Cl এর মধ্যেও সম্ভব, বাট CH3 প্লাস বেশি স্টেবল নাকি বেনজাইলিক কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? অবশ্যই বেনজাইলিক কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তাহলে স্বাভাবিকভাবে অপশন নাম্বার বি ইজ ইওর কারেক্ট অপশন। আশা করতে পারি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দিয়ে এই AgNO3 থেকে AgCl টাইপের প্রশ্ন কি এবার করতে পারবি। তাহলে তুই 17 নম্বর প্রশ্নটা নিচে নিচে কমেন্ট করে দে তাড়াতাড়ি করে। তারপরে দেখ বলে দিয়েছে আছে তোমার টলুইন আছে, Cl2 দিয়ে দিয়েছে, ফুটন্ত অবস্থা দিয়ে দিয়েছে, বিক্রিয়াজাত পদার্থ। নিচে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও, ক্লাসের মধ্যে বহুবার শিখিয়েছি এটা। তারপরে দেখ দিয়ে দিয়েছে কোনো একটা কম্পাউন্ড আছে, আচ্ছা কোনো নেই, পাইবন নেই, খুব ভালো, তার মানে বুঝে গেছি অ্যান্সার কি হবে। এখানটা Br আছে, এখানটা CH3 আছে, আচ্ছা তার সঙ্গে একটা বেস দিয়ে দিয়েছে C2H5ONA দিয়ে দিয়েছে, আচ্ছা তার সঙ্গে দিয়ে দিয়েছে C2H5OH সিম্পল দ্রাবক দিয়ে দিয়েছে। তোকে এখান থেকে বলেছে কি প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা তুই আমাকে বলতো এই যে C2H5ONA আছে, এইটা তো NA টা তো ফলস, তার মানে C2H5O মাইনাস আছে সোজা কথায়। এই C2H5O মাইনাসটা গিয়ে একটা হাইড্রোজেনকে লিবারেট করবে, একটা হাইড্রোজেনকে লিবারেট বলতে গেলে একটা হাইড্রোজেন ক্যাপচার করে নেবে। যেই মাত্র ক্যাপচার করবে রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করে দেয় খুব ভালো করে মন দিয়ে শুনবে। ধরো আমি বললাম এই জায়গাটায় কে রে তুই, এই জায়গাটা ধরো এ গেল, এখানটা তো একটা হাইড্রোজেন আছে, ও গিয়ে কি করবে এই বেসটাকে হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, সঙ্গে সঙ্গে এই যে বন্ডটা রয়েছে সেই বন্ডটাই কার্বন কার্বনের মাঝে পুশব্যাক করে এবং ভ্যালেন্সি স্যাটিসফাই করানোর জন্য এই ব্রোমিনটাকে Br মাইনাস রূপে বার করে দেয়। স্বাভাবিকভাবে যদি এই দিক থেকে হাইড্রোজেনটা আমি বার করতাম তাহলে তুই এখান থেকে যেটা পেতিস আর এদিক থেকে যেটা পেতিস দুটো কি সেম? সেম, একদম সেম। আচ্ছা তোর মনের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে দাদা এখানটাতেও তো হাইড্রোজেন আছে, এখানটাতেও তো হাইড্রোজেন আছে, তো এ গিয়ে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, এইটা এই কার্বন কার্বনের মাঝখানে চলে আসবে। তার মানে দুটো প্রোডাক্ট এখান থেকে পসিবল হতে পারে। তুই খেয়াল করে দেখ কি কি ধরনের প্রোডাক্ট এখান থেকে পসিবল। প্রশ্নটা ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। এখান থেকে আমি যদি তোকে বলি যে যদি এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে তাহলে এখানটা পাই বন্ড আসবে, এখানে CH3 ছিল আর Br ছিল, যেমন ছিল তেমন থাকবে। অথবা হতে পারে এখানটাতে হাইড্রোজেন আছে সেইটাকে ক্যাপচার করলো, তাহলে যদি ক্যাপচার করে তাহলে এই কোনো একটা পজিশনে পাই বন্ড আসবে, এখানে CH3 যেমন ছিল এখানে Br যেমন ছিল তেমন থাকবে। আচ্ছা এমনিও হতে পারে এই পজিশনে যে হাইড্রোজেন গুলো রয়েছে, এই পজিশনে যে হাইড্রোজেন গুলো রয়েছে সেইটাকে ক্যাপচার করলো, মানে অর্থটা ক্যাপচার করলো। এইটা কখন হবে? যখন মেটা পজিশন ক্যাপচার করবে। এইটা কখন হবে? যখন প্যারা পজিশন ক্যাপচার করবে। এবার যদি অর্থ ক্যাপচার করে তাহলে স্বাভাবিকভাবে প্রোডাক্ট হবে এইটা। এবার তুই আমাকে বল কোনটা সবচেয়ে বেশি স্টেবল। আরে হাইপার কনজুগেশন পড়েছিস তো তোরা তো হাইপার কনজুগেশন পড়েছিস, পরিষ্কার দেখতে পাচ্ছিস এখানে ডাবল বন্ডে, এখানে যে ডাবল বন্ডটা রয়েছে সেই ডাবল বন্ডের সঙ্গে একটা কার্বনে CH3 অ্যাটাচ আছে, মানে হাইপার কনজুগেবল হাইড্রোজেনের সংখ্যা হু হু করে বেড়ে গেল ভাই। বাকি আর কোনোটাই সেই রকম হাইপার কনজুগেশন জনিত স্টেবিলিটি নেই। 11 অর্গানিক বার করে বলেছিলাম বেসিক অর্গানিকটা পর যে পড়েনি সে এখন 12 এ ধোঁয়া দেখছে চোখে। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। যদি অন্যান্য কোনো জায়গাতে এইভাবে তুই না পড়ে থাকিস, যদি তুই ভেবে থাকিস এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে না আমি বেরিয়ে যাব, খুব ভুল ভাবছিস। 12 এই ধরনের প্রশ্নই আসবে যেগুলোর মধ্যে কনসেপ্ট থাকবে। সেই কনসেপ্টের জন্য আগে তোমাকে 11 এর স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, বন্ডিং আর অর্গানিক পড়তেই হবে। তুমি 11 এর স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, বন্ডিং আর অর্গানিক না পড়ে 12 এ স্কোর করতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। পারবে না কেন? 15, 16 ওর থেকে বেশি পারবি? সম্ভবই না। এই 4টে চ্যাপ্টার পড়তেই হবে। সব সুযোগ করে দেওয়া আছে অ্যাপে বা অন্যান্য জায়গাতে যদি পড়িস সেখানেও সুযোগ করে দেওয়া আছে। পড়ে কমপ্লিট কর। 10-15 দিনের ব্যাপার, 10-15 দিন হাওয়া হয়ে যায় একদম, নিয়ে পড়তে থাক। আর যদি ভাবিস তুই মোবাইল চালিয়ে করে নিবি তো করে নে, বাকিটা রেজাল্টের দিনে দেখবো। যদি ভেবে থাকিস মোবাইল চালিয়ে তুই HS করে দিবি, সায়েন্স নেওয়া উচিত হয়নি। তাহলে পড়তে থাক ভাই, নিয়েছিস যখন সায়েন্স, যদি রেজাল্ট করতে চাস পড়তে থাক।
আর না হলে কিন্তু খুব সমস্যা আছে, এই ধরনের প্রশ্ন পারবি না কিন্তু। তাহলে ভালো রেজাল্ট তো দূরের কথা, ভালো কলেজ তো দূরের কথা, তুমি যখন সায়েন্স নিয়েছো তুমি বলেছো সবাইকে আমি সায়েন্স নিয়েছি, তার মানে তুমি পরিশ্রমটাও করবে এটাও বলেছো। এবার যদি তুমি ভেবে থাকো আমি পরিশ্রম না করে আমি সায়েন্সে এইগুলোতে ভালো নাম্বার পেয়ে যাবো, তারপর যদি ভালো নাম্বার পাই তো নিজের ভালো, আর ভালো নাম্বার না পেলে টিচার পড়ায়নি, তাহলে তুমি সেটা করতে থাকো, বাকিটা তুমি বুঝে যাবে কি হতে চলেছে। তার মানে অ্যান্সার তুই বুঝতে পেরে গেছিস আশা করব, একদম পরিষ্কার যে কোন জায়গাটা থেকে প্রতিস্থাপনটা হবে। তার মানে দিস উইল বি দ্য প্রোডাক্ট, এবং এটা আমাদের অপশনের মধ্যে নিশ্চয়ই আছে CH3HO, বাকি সব তো উল্টো পাল্টা প্রোডাক্ট দেওয়া আছে। এটা HS 2023 প্রশ্ন। চ হয়ে গেছে, কোথায় রে প্রশ্ন কোথায়, এটাই কি? হ্যাঁ চলো দেখি। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে দেবে এবারে, আমি বলেছি 15 স্ট্রাকচার 16 স্ট্রাকচার বারবার এবারে পরীক্ষাতে দেবে, তো দেবে। তোরা মিলিয়ে নিবি 2026 সালের প্রশ্নটা দেখে নে, দেখ আছে কিনা। 25-26 প্রশ্ন দেখেন, 26-27 অমনি ট্রেন্ড যাবে। হাইপোফসফরাস অ্যাসিড, আমি বারবার করে এগুলো স্ট্রাকচার কিন্তু শিখিয়েছিলাম। হাইপোফসফরাস অ্যাসিড মানে H3PO2। অর্থোফসফরাস অ্যাসিড মানে H3PO3। অর্থোফসফরিক অ্যাসিড মানে H3PO4। আর হাইপোফসফরিক অ্যাসিড একদম প্রথম প্রশ্নের মধ্যে মনে হয়েছিল হাইপোফসফরিক অ্যাসিড মানে স্ট্রাকচার আঁকতে হবে, পুরো সংকেতটা এরকম হয় আর কি, OH ডাবল বন্ড 2 3 4 1 2 3 4, একদম পারফেক্ট আছে, একদম 2 3 2 5, হ্যাঁ ঠিক আছে। এটাই হচ্ছে স্ট্রাকচার এখানকার। তাহলে 1 2 3 4 চারখানা ওইচ বন্ড আছে, চারখানা যদি ওইচ বন্ড থাকে, আমি তোদেরকে বারবার করে বলতাম যতগুলো ওইচ বন্ড ততগুলো H+ বেরোতে পারে, সুতরাং তার বেসিসিটি তত হবে। এখানে তো বেসিসিটি দিয়ে প্রশ্ন করেছে, একদম খারগ্রাহিতা দিয়ে প্রশ্ন করেছে। তার মানে চারখানা H+ লিবারেট করতে পারে, ফলে চারবার সে বেসের সাথে রিঅ্যাকশন করতে পারে। তার ফলে এইটার যে সংকেত 1 2 3 4 H4 P2 1 2 3 4 5 6 O6, এইটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। যেখানে প্রথমে বলেছিল মনে আছে PP বন্ধন থাকে, মনে পড়ছে নিশ্চয়ই, समझ आ रहा है চ H3PO2 স্ট্রাকচারটা কেমন হয় দেখ। আমি কিভাবে শিখিয়েছিলাম যে ফসফরাসের সাথে একটা অক্সিজেনের একটা ডাবল বন্ড থাকবেই, তাহলে পড়ে রইল কটা অক্সিজেন? একটা, তাহলে ওই একটার সাথে একটা OH হবে। পড়ে থাকলো কটা হাইড্রোজেন? দুটো, তো দুটো হাইড্রোজেন থেকে গেলে এরকম হবে। কটা OH আছে? একটাই OH আছে, তাহলে ক্ষারগ্রাহিতা কত? 1, শেষ। H3PO3 কিভাবে শিখিয়েছি? P ডাবল বন্ড O আছে, এবং কি বলেছি কটা অক্সিজেন পড়ে আছে? দুটো, তার মানে দুটো OH হলো। কটা হাইড্রোজেন পড়ে আছে? একটা, তার মানে কটা ক্ষারগ্রাহিতা কত হয়ে গেল? 2 হয়ে গেল, শেষ। এবার বল H3PO4 আছে, P ডাবল বন্ড O দিয়ে দাও, কটা অক্সিজেন পড়ে আছে? 3টে, তো 3টে হাইড্রোজেনও আছে, তাহলে OH হয়ে গেল। তার মানে ক্ষারগ্রাহিতা যদি এবার তুমি পরপর দেখো, এটার ক্ষারগ্রাহিতা 2, এটার ক্ষারগ্রাহিতা 3, এটার ক্ষারগ্রাহিতা 4, গল্প শেষ। তার মানে প্রথমটার 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তাই তো বেরোচ্ছে। পরিষ্কার? চলো কমপ্লিট। আজকের মতো এইগুলোই, খুব ভালো ভালো প্রশ্নগুলোকে নিয়ে এসেছি, আশা করছি প্রশ্ন ভালো লেগেছে। বাড়িতে পড়তে থাক, এখনো যদি না পড়তে শুরু করিস তাহলে পড়তে শুরু করে দে ভাই, আর সময় নেই। যদি চাস আমার এখান থেকে পড়তে, যদি চাস 11টা কভার করে 12টা শুরু করতে, যেভাবে করানো হচ্ছে করে রিভিশন প্র্যাকটিস প্রত্যেক সপ্তাহে এরকম ভাবে, যদি মডেলটার মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি মডেলে যদি যুক্ত হতে চাস, নিচে দেখবি অ্যাপ লিংক দেওয়া রয়েছে, অ্যাপ থেকে তুই গিয়ে ডিরেক্ট ব্যাচটা নিয়ে নিতে পারিস। সেমিস্টার 3 এর যে ব্যাচ আছে সেটা 699 টাকা ওয়ান টাইম ফিস আছে, আর 20 টাকা একটা অ্যাপ ফিস নেবে, 719 টাকা একবার মাত্র পেমেন্ট করতে হবে, পুরো সেম 3 কভার হয়ে যাবে, প্লাস তুই 11টাও পেয়ে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই, ওখান থেকেও পড়তে পারছিস। ক্লাস 11 বলে একটা সেকশন করে দেওয়া আছে, ভর্তির আগেও দেখতে পারবি। আর যদি সেমিস্টার 3+4 দুটোই করতে চাস তাহলে 1199 প্লাস 20 মানে ওই 1219 টাকা পড়বে। 1199 ফিস, অ্যাপ ফিস একটা 20 টাকা নেয়, 1219 টাকা পড়বে। ওই 1219 টাকায় তুমি একবার পে করলে সেম 3+4 দুটোই হয়ে যাবে, একদম গল্প শেষ। যা পড়ানো হচ্ছে করতে থাকো, যা প্র্যাকটিস করানো হচ্ছে করতে থাকো। 20খানা যে কোয়েশ্চেন সেট করাবো সেগুলোর মধ্যে 5টা ইউটিউবের মধ্যে দেবো, 15টা ব্যাচের মধ্যে করাবো, এমনি ইচ্ছা আপাতত আছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা, পড়তে থাক, গুড লাক।